নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি উইথ বিশ্বজিৎ পাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় পূর্বজন্ম। আপনি এই জন্মের কর্মফল মানেন, কিন্তু পূর্বজন্মের কর্মফল মানতে নারাজ। খুব ভালো, মানতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তাহলে একটি সদ্যজাত শিশুর কি অপরাধ ছিল? কেউ জন্মের পরেই মা বাবা হারায়, কেউ জন্মের পরেই অনাথ আশ্রমে বড় হয়, আবার কেউ জন্মেই পায় স্নেহ, নিরাপত্তা, সম্পদ, শিক্ষা, সুযোগ। কেন? এ কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি এর পিছনে আছে এই জন্মের বাইরে কোনো অদৃশ্য কারণ? আপনি হয়তো বলবেন, আমি কর্মফল মানি, তবে এই জন্মের পূর্বজন্ম না, ওসব নয়। খুব ভালো কথা, কিন্তু তাহলে প্রশ্ন উঠবেই, জন্মের আগেই যে বৈষম্য শুরু হয়ে যায়, তার হিসাব আপনি কোন কর্মফলে মেলাবেন? আর যদি বলেন প্রমাণ কোথায়, তাহলে আজকের ভিডিওতে আমি কাউকে কিছু মানাতে আসিনি। আমি শুধু কয়েকটি প্রশ্ন তুলব এবং কিছু যুক্তি রাখব, যেগুলোর উত্তর হয়তো আপনাকে নিজেকেই খুঁজতে হবে। কারণ আজকের আলোচনা শুধু পূর্বজন্ম নিয়ে নয়, আজকের আলোচনা ন্যায় বিচার, জীবনের বৈষম্য, কষ্টের উৎস, জন্মগত ভাগ্য আর জ্যোতিষের প্রকৃত ভূমিকা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি কথা বলবো যা হয়তো আপনার কর্মফল ধারণাকেই নতুন করে ভাবতে বাধ্য করবে। এই জন্মের কর্মফল, এ পর্যন্ত তো সব ঠিক ছিল। আমরা সবাই প্রায় একটা জায়গা পর্যন্ত একমত। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। অর্থাৎ কর্ম আছে, কর্মের প্রতিক্রিয়া আছে। অভ্যাস চরিত্র তৈরি করে, চরিত্র ভাগ্য গড়ে। এই পর্যন্ত আপত্তি খুব কম। কারণ এই জন্মে আমরা প্রতিদিনই দেখি, মিথ্যা বললে সম্পর্ক ভাঙে, অহংকারে মানুষ দূরে সরে যায়, পরিশ্রমে উন্নতি হয়, অসচেতনতায় ক্ষতি হয়। এখানে কর্মফল অভিজ্ঞতার বিষয় অবশ্যই, কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তখনই, যখন আমরা জীবনের জন্মগত বৈষম্যর সামনে দাঁড়াই। সবচেয়ে কঠিন প্রশ্ন, জন্মের আগেই বৈষম্য কেন? একবার গভীরভাবে ভেবে দেখুন তো। একটি শিশু পৃথিবীতে এলো, সে এখনও কথা বলতে শেখেনি, ভালো মন্দ বোঝে না, কোনো পাপ পুণ্য করার সুযোগই পায়নি। তবুও কেউ জন্মের পরেই পিতৃমাতৃহীন, কেউ জন্মেই রোগাক্রান্ত, কেউ জন্মেই দারিদ্র্যে, কেউ জন্মেই সহিংস পরিবেশে, কেউ জন্মেই পরিত্যক্ত। আবার অন্যদিকে কেউ জন্মেই স্নেহময় পরিবারে, কেউ জন্মেই সুরক্ষিত, কেউ জন্মেই সুযোগ সুবিধায় ঘেরা। এখন প্রশ্নটা ব্রুটাল, এই বৈষম্যের কারণ কি? আপনি যদি বলেন এটা তো সমাজ, অর্থনীতি, দুর্ঘটনা, বায়োলজি, হ্যাঁ, সেগুলো নিকট কারণ। কিন্তু প্রশ্ন হলো, চূড়ান্ত কারণ কি? কেন এই শিশুটি সেই পরিবারে জন্মালো? কেন এই আত্মাটি এই অভিজ্ঞতা পেল? এই জায়গায় এসে এই জন্মের কর্মফল তত্ত্ব একা দাঁড়িয়ে টিকতে পারবে না। অ্যাডপশন অর অরফ্যানেজ, এটা উদাহরণ। ভাবুন, শুধুই ভাবুন। আজকের পৃথিবীতে বহু দম্পতি সন্তান অ্যাডপ্ট করেন, এটা খুবই সুন্দর ও মানবিক একটি বিষয়। কিন্তু অ্যাডপশনের পিছনে যে বাস্তবতা আছে, সেটাও তো ভয়ঙ্করভাবে সত্য। কত শিশু আছে জন্মের পরে মা বাবা হারিয়েছে, কেউ দুর্ঘটনায় অনাথ, কেউ পিতৃপরিত্যক্ত, কেউ জন্মের পরেই কোনো হোমে আশ্রিত। এই শিশুগুলির মধ্যে আবার কিছু ভাগ্যবান, তারা অ্যাডপ্ট হয়, স্নেহ পায়, পরিবার পায়, নতুন জীবন পায়। আর অনেকেই সেই সুযোগও পায় না।
এখন প্রশ্ন করুন নিজেকে, বর্তমান জীবনের কোন কর্মফলে জন্মমাত্রই এদের এমন ভাগ্য নির্ধারিত হলো? এই প্রশ্নের উত্তর সহজ নয়। এখানেই জন্মান্তরবাদীরা বলেন, এই জন্মে দৃশ্যমান কারণ নেই মানেই কারণ নেই, এমন নয়। অর্থাৎ কারণ থাকতে পারে, কিন্তু তা এই জন্মের আগে নিহিত হতে পারে। আর এখান থেকেই আসে প্রারব্ধ ধারণা। প্রারব্ধ কর্মফল আসলে কি? হিন্দু দর্শনে কর্ম সাধারণত 3 ভাগে বলা হয়। 1. সঞ্চিত কর্ম, অসংখ্য জন্মের সঞ্চিত কর্মভাণ্ডার। 2. প্রারব্ধ কর্ম, এই জন্মে ভোগের জন্য নির্ধারিত অংশ। 3. ক্রিয়মান কর্ম, আপনি এখন যা করছেন, যা ভবিষ্যৎ গড়ছে। এর মানে কি? এর মানে সব কিছুই আপনি এখন তৈরি করছেন না, কিছু নিয়ে এসেছেন, কিছু এখন বানাচ্ছেন। এটাই প্রারব্ধ ধারণার কেন্দ্রবিন্দু। এখানে জন্ম, পরিবার, শরীর, প্রাথমিক পরিবেশ, কিছু অনিবার্য অভিজ্ঞতা, এগুলোকে ধরা হয় প্রারব্ধের কেন্দ্র হিসাবে। কিন্তু এখানেই সঙ্গে সঙ্গে আপত্তি আসে, প্রমাণ। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। প্রমাণ কোথায়? খুব জরুরি প্রশ্ন। প্রথমেই একটা কথা স্পষ্ট করা দরকার, আমি বলছি না যে পূর্বজন্মকে টেস্ট টিউবে ভরে ল্যাবরেটরি প্রুফ দেখানো যাবে, না, যাবে না। কিন্তু তাই বলে বিষয়টি অবশ্যই মিথ্যা এটাও তো প্রমাণিত নয়। এখানে একটা বড় ভুল হয়। অনেকেই মনে করেন যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় তা সত্য নয়। কিন্তু একটু থামুন, আমরা প্রতিদিন কত জিনিস মেনে নেই যেগুলি সরাসরি দেখা যায় না, কিন্তু প্রভাব দেখা যায়। যেমন মাধ্যাকর্ষণ, চৌম্বক ক্ষেত্র, সাবকনসিয়াস মাইন্ড, স্মৃতি, ভালোবাসা, মানসিক আঘাত, এগুলো কি চোখে দেখা যায়? না। তবু কি এদের অস্বীকার করা যায়? তাও না। অর্থাৎ সব সত্য দৃশ্যমান নয়, আর সব অদৃশ্য মিথ্যা নয়। তাই প্রমাণ নেই আর অসম্ভব, এই দুটো শব্দ এক জিনিস নয়, এটা মনে রাখতে হবে। তাহলে মনে পড়ে না কেন সবচেয়ে বড় বা শক্তিশালী আপত্তি? এবার আসি সেই প্রশ্নে যেটা সত্যিই খুব কঠিন, যদি পূর্বজন্ম থাকে তবে আমাদের মনে পড়ে না কেন? এটা একদম ভ্যালিড কোশ্চেন। এখানে কয়েকটি স্তরে ভাবা যায়। প্রথমত, স্মৃতি না থাকলেই কি অস্তিত্ব নেই? আপনার নিজের এই জন্মেরও কত কিছু মনে নেই। জন্মের সময়, ইনফ্যান্সি, শৈশবের বহু ঘটনা, ট্রমার বহুত অংশ। তাহলে কি সেগুলো ঘটেনি? না, ঘটেছে, কিন্তু সচেতন স্থিতিতে নেই। অর্থাৎ মনে নেই মানেই ছিল না এমন নয়। দ্বিতীয়ত, স্মৃতি না থাকলেও ছাপ থাকতে পারে। ধরুন কেউ ছোটবেলায় অবহেলার শিকার হয়েছে, সে হয়তো এক্স্যাক্ট ইনসিডেন্ট মনে রাখে না, কিন্তু তার মধ্যে ইনসিকিউরিটি, ট্রাস্ট ইস্যু, ইমোশনাল রিয়াকশান এবং ফিয়ার থেকেই যায়। অর্থাৎ ঘটনা ভুলে গেছে কিন্তু ছাপ রয়ে গেছে। এই অ্যানালজিটা গুরুত্বপূর্ণ, কারণ এই জন্মেই অচেতন ছাপ ক্যারি করতে পারে। তাহলে জন্মান্তর কন্টিনিউটি ধারণা সম্পূর্ণ অযৌক্তিক এমন বলা কঠিন। তৃতীয়ত, সব মনে থাকলে কি নতুন জীবন সম্ভব হতো? ধরুন আপনি যদি জন্মের সঙ্গে সঙ্গে মনে করতে পারতেন আগের জন্মের মৃত্যু, হারানো সম্পর্ক, অপমান, প্রতিশোধ, অসমাপ্ত প্রেম, অপরাধ বোধ, তাহলে কি নতুন জীবন শুরু করা সহজ হতো?
সম্ভবত না। এই কারণেই বহু আধ্যাত্মিক মত বলে স্মৃতি ঢাকা পড়ে, কিন্তু কর্মের ছাপ ঢাকা পড়ে না। তাহলে যুক্তি ও প্রমাণ কথাটির সীমা কোথায়? আমরা প্রায়ই বলি যুক্তি ও প্রমাণ সহকারে ব্যাখ্যা দিন, খুব ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন, সব সত্য কি ইন্দ্রিয়জাত বুদ্ধি দিয়ে ধরা যায়? ধরুন স্বপ্ন, চেতনা, আত্মসত্তা, অন্তর্দৃষ্টি, সময়বোধ বা নৈতিক যন্ত্রণা, এগুলো কি রুলার, স্কেল, ওয়েট মেশিন দিয়ে মাপা যায়? না। তবু কি এগুলো অসত্য? না। অর্থাৎ মানব জ্ঞান শুধু স্থূল ইন্দ্রিয়ের উপর দাঁড়িয়ে নেই। জ্ঞান আসে প্রত্যক্ষ থেকে, অনুমান থেকে, অভিজ্ঞতা থেকে, অন্তর্দৃষ্টি থেকে, প্যাটার্ন রিকগনাইজেশন থেকে। এই জায়গাতেই জ্যোতিষ, দর্শন, আধ্যাত্মিকতা নিজেদের জায়গা তৈরি করে। জ্যোতিষ এখানে কি বলছে? এখানে একটা কথা খুব স্পষ্ট হওয়া দরকার, জ্যোতিষ জন্মছক দেখে পূর্বজন্ম প্রমাণ করে না, বরং জ্যোতিষ যা করে তা হলো জন্ম মুহূর্তে প্রকাশিত ক্যাজুয়াল প্যাটার্ন ম্যাপ পড়ার চেষ্টা। অর্থাৎ জন্মছক কারণও নয়, ফলও নয়। জন্মছক একটি ইঙ্গিত, একটি প্রতিফলন, একটি সংকেত চিত্র, যেখানে কিছু বিষয় দেখা যায়: জন্মগত প্রবণতা, ভোগের ধরন, সম্পর্কগত পুনরাবৃত্তি, বঞ্চনা বা সুবিধার অ্যাক্সিস, কার্মিক নটস বা আনসলভ প্যাটার্ন। আপনি যদি জিজ্ঞাসা করেন কিভাবে সম্ভব, তাহলে উত্তর হলো, যেমন ডিএনএতে শরীরের ব্লুপ্রিন্ট এনকোড থাকে, তেমনি জন্ম মুহূর্তে চেতনার কিছু প্যাটার্ন ইমপ্রিন্ট হতে পারে। এটাই জ্যোতিষের মেটাফিজিক্যাল হাইপোথিসিস। এটা হার্ড সায়েন্স নয়, কিন্তু পিওর ননসেন্স বলাও ইন্টেলেকচুয়ালি লেজি। এবার বার্থ টাইম সঠিক না হলে সমালোচনার জবাব। এবার একটি বাস্তব আপত্তি, অনেকেই বলেন জন্ম সময় একটু এদিক ওদিক হলেই চার্ট বদলে যায়, তাহলে এটা কতটা রিলায়েবল? এখানে উত্তরটা খুবই সিম্পল, ভুল ডেটা দিলে ভুল রিডিং হবে, এটা জ্যোতিষের দুর্বলতা নয়, প্রিসিশনের দাবি। যেমন ভুল ব্লাড স্যাম্পল দিলে ভুল রিপোর্ট, ভুল কোঅর্ডিনেট দিলে ভুল ম্যাপ, ভুল টাইম দিলে ভুল অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন। তাই বার্থ টাইম সেন্সিটিভিটি সিস্টেমে প্রিসিশন থাকবেই। এবং হ্যাঁ, অনেকেই যাচাই করার জন্য ভুল তথ্য দেন, কিন্তু একটা শাস্ত্রকে ভুল তথ্য দিয়ে টেস্ট করা, তারপর এটা কাজ করে না বলা আসলে নিজেই আনসাইন্টিফিক। কি মনে হয় আপনাদের? তবে সবচেয়ে বড় সতর্কতা, কর্মতত্ত্বকে নিষ্ঠুর করবেন না। এখানে একটা ভয়ঙ্কর ভুল হয়, অনেকে বলে বসেন ও কষ্ট পাচ্ছে, আগের জন্মের পাপ। এই বক্তব্য শুধু অসংবেদনশীল নয়, এটা আধ্যাত্মিকভাবেও অপরিণত। কারণ কর্মতত্ত্বের উদ্দেশ্য মানুষকে বিচার করা নয়, বরং মানুষকে সচেতন করা। কেউ কষ্টে আছে মানে আমার কাজ কি? তাকে ছোট করা নাকি পাশে দাঁড়ানো? তাই মনে রাখবেন, কর্মতত্ত্ব কখনোই করুণা, দায়বদ্ধতা ও মানবিকতার বিকল্প নয়। শেষ প্রশ্ন, আপনি কি মানবেন? আজ আমি আপনাকে কিছু মানাতে আসিনি, আমি শুধু কিছু প্রশ্ন আপনার সামনে রেখে গেলাম। সব বৈষম্য কি এই জন্মে এক্সপ্লেন করা যায়? জন্মের আগেই শুরু হওয়া কষ্টের কারণ কি? মনে পড়ে না মানেই ছিল না, এটা কি সত্য? প্রমাণ নেই মানেই অসম্ভব, এটা কি যুক্তি? আর জ্যোতিষ কি ব্লাইন্ড বিলিফ, নাকি প্রাচীন
সিম্বলিক ভাষা। হয়তো আপনি পূর্বজন্ম মানবেন, হয়তো মানবেন না, কিন্তু একটা কথা ভেবে দেখবেন, যে প্রশ্নগুলোর উত্তর শুধু চোখে দেখা জগৎ দিতে পারে না, সেগুলোর সামনে জন্মান্তরবাদকে একেবারে উড়িয়ে দেওয়া সত্যি কি যুক্তির কাজ? যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় তা মিথ্যা, এই দাবিটাও কিন্তু এখনো প্রমাণিত নয়। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, তবে তার থেকেও বড় কথা, নিজেকে একবার জিজ্ঞাসা করুন আপনার কাছে কোন ব্যাখ্যাটা সত্যি গ্রহণযোগ্য। ধন্যবাদ।